আজ সত্যিই না কান্নার দিন, আজ গলা জড়িয়ে কান্নার দিন পিসি ও ভাইপোর জন্য। পিসির হাতে হারিকেন আর তাতে নিভু নিভু আলোয় ভাইপোর মুখটাও বড় ম্লান। কারণ বিহারে যখন এসআইআর হচ্ছিল তখন তিনি এবং তারা গর্জে উঠেছিলেন, হতে আমি দিব না, হয়েছে, ভোট হয়েছে এবং বিহারের মানুষ বলে দিয়েছে এসআইআর ঠিক। আজকে বিহারের ফলাফল দেখার পর তাই পিসি ভাইপোর চোখে জল আসবেই। কিন্তু বাংলার মানুষও কিন্তু এসআইআর নিয়ে যেভাবে উৎসাহিত, তাতে পিসি ভাইপোর দুঃখের দিন আসছে। বিহারের বিজেপির জয়ে যে কষ্ট সেসব তো আছেই, এই রাজ্যেও আছে মারাত্মক খবর। ইতিমধ্যেই বাংলায় 34 লাখ মৃত ভোটারের খোঁজ মিলেছে। ওদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনায় এনআইএ নেমেছে বাংলায়, বাংলার সীমান্তের ওপর কড়া নজরদারি চলছে, একই সঙ্গে চলছে তল্লাশি। আবার আদালতের একটি রায়ে তৃণমূল খুব ভেসাবে, দলটা ভালো নেই। এই যে শাসকের ঘরে আধার নামার প্রতিবেদন, তা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন কিভাবে পিসি ভাইপোর চোখে জল একের পর এক কারণে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। এসআইআর যেভাবে এগোচ্ছে, কমিশন যেভাবে কড়া অবস্থান নিচ্ছে, তাতে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের। তা নিয়ে খবর শোনাবো, চমকদার, মারাত্মক আমি তথ্য দেব। কিন্তু তার আগে বিহারের ফল নিয়ে না দু চারটে কথা বলতে চাই। বাংলার শাসক দল শুধু নয়, শাসকের পোষা এই রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যমগুলোও না যে একটা সপাটে চড় খেয়েছে। এনডিএ বিপুল শক্তি নিয়ে বিহারে ক্ষমতায় এসছে, শুধু তাই নয়, এই প্রথমবার বিহার বিধানসভায় সবচেয়ে বড় দল হয়ে উঠল বিজেপি। নীতিশ কুমারের দল ভালো ফল করেছে, কিন্তু মনে রাখতে হবে বিজেপির সঙ্গে নীতিশ কুমার অতীতে যা যা করেছেন সেটা আর করতে পারবেন না, অত চাপ রাখতে পারবেন না। ফলে বাংলায় বিজেপি অনেক বেশি উজ্জীবিত হবে। 2026 সালের নির্বাচন নিয়ে এই বাংলায় শাসক দলকে চাপে ফেলে দিল বিহারের ফল। আর কংগ্রেস, ইন্ডি জোটের কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা, কংগ্রেস ফুস, আরজেডির তেজস্বী যাদব সেও ফুস। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। 14ই নভেম্বর শিশু দিবসের দিন বোঝা গেল রাহুল বা তেজস্বীরা রাজনীতিতে নিছকই শিশু। একই বার্তা পেয়ে গেলেন এ রাজ্যের ভাইপো বাবু। পিসির আলোয় আলোকিত ভাইপো বাবুও আসলে শিশুই। দেখুন, এই যে বিহারের ফল বেরোলো তা নিয়ে চাপ, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, হবে, কিন্তু এই একই সঙ্গে তৃণমূলের চাপ বেড়ে গেছে নির্বাচন কমিশনে। খসড়া ভোটার তালিকাতেই কোনো মৃত ভোটারের নাম, এমন কোন ভোটার যিনি ভুতুড়ে, এমন কোন ভোটার যিনি স্থানান্তরিত হয়েছেন, এমন কোন ভোটার যার একই সঙ্গে 2-3 জায়গায় নাম আছে, সেটা চলবে না। বিএলওদের কড়া নির্দেশ পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু নির্দেশ নয়, এটাও বলা হয়েছে এখনো পর্যন্ত অনেক জায়গায় এনুমিনেশন ফর্ম বিলি কম। কেন কম তার রিপোর্টও চাওয়া হয়েছে প্রত্যেকটা জেলা থেকে। আর তার মধ্যেই আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে একটা বৈঠক করলেন আধার কর্তৃপক্ষের অধিকর্তা শুভদীপ চৌধুরী। আর সেই বৈঠকের সময় একটা লম্বা তালিকা কমিশনকে জমা দেওয়া হয়েছে। সে তালিকায় আছে 33 থেকে 34 লক্ষ মৃত ভোটারের তালিকা। এখানেই শেষ নয়, এর সঙ্গে এটাও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ভোটার
অথচ আধার কার্ডও নেই এমন সংখ্যাটাও 13 লাখ। আপনি ভাবছেন এইটা ধরেই খসড়া তালিকায় কাজ করা হবে? না, কমিশন সেটা করবে না। সেটা করলে তৃণমূলের কান্নাকাটি কম হতো। কমিশন যেটা ঠিক করেছে, এই যে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন তাদের মৃত ভোটারদের নামেও তৃণমূলের চাপে অনেক বিএলও নিয়েছেন, এটা একদম স্পষ্ট। যখনই খসড়া তালিকা বেরিয়ে যাবে তখন এই যে আধার কর্তৃপক্ষ যে তালিকা দিয়েছে যে 34 লক্ষ মৃত, তার সঙ্গে মেলানো হবে। মেলালেই ধরা পড়ে যাবে যারা মৃত অথচ তাদের নাম তালিকা এলো। কি করে এলো? ওই ফর্মে কার সই আছে, মৃতর ব্যক্তির পরিবারের কারো সই আছে, তাকে ডেকে পাঠাবেন ইয়ারোরা। এই নির্দেশ চলে গেছে। সেই পরিবারের লোককে ডেকে পাঠাবেন ইয়ারো তাকে প্রশ্ন করবেন কেন আপনি জমা দিলেন। তখন তিনি হয়তো বলবেন যে আমার বিএলও তো নিয়ে নিয়েছে, তখন বিএলও কেও ডাকা হবে। বিএলও যখন বলবেন আমি অমুকের চাপে, অমুক দলের অমুক প্রভাবশালীর চাপে এটা করতে বাধ্য হয়েছি, তাকেও ডাকা হবে। এরপর 3 জনেরই সাজা। আইন, ভারতের নির্বাচন সংক্রান্ত যে আইন, তাতে এর সাজা কমপক্ষে 1 বছরের জেল। সুতরাং এখন থেকেই তৃণমূলের সেই কুশীলবরা, ভাইপোর সেই আইপ্যাক বাহিনী, যারা এইসব মৃত ভোটারের নাম ঢুকিয়ে দেওয়ার জন্য ফর্মে সই করেছেন বা করিয়েছেন, তারাও চাপে। তারা কি জমাটা দেবেন? এবার হয়তো দেখা যাবে জমাই পড়ছে না, সব পরিকল্পনা মাটিতে। তাই তো বলছি, পিসির হাতে হারিকেন, ভাইপো সেই মৃদু মৃদু আলোয় ম্রিয়মান। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট একটা নজিরবিহীন রায় দিয়েছে। আপনারা জানেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। কেন খারিজ? 2021 সালে তিনি জীবনে প্রথমবার জনপ্রতিনিধি হলেন, মানে বিধায়ক হলেন বিজেপির টিকিটে। ভোটে জেতার পরেই তৃণমূলের ব্যাকমেলিং এর কারণে, দায়িত্ব নিয়ে বলছি আমি, তৃণমূল কি কি বিষয় ব্যাকমেলিং করেছিল তা আমি জানি, কিন্তু মুকুল রায় এখন মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছেন, আমি সেসব কথা এখন বলছি না। তার জন্য তিনি তৃণমূল ভবনে গিয়ে ঘটা করে তৃণমূলে যোগ দিলেন। ভাইপো বাবু, পিসিমণি সবাই সেদিন উপস্থিত ছিলেন। মুকুল রায়কে কথা দেওয়া হয়েছিল তোমার ছেলেকে আমরা দেখব, ছেলেকে দেখেনি, মুকুল রায়কেও দেখছে না। এখন মুকুল রায় তার রোগশয্যায় শুয়ে জানতেও পারলেন না যে তার বিধায়ক পদ খারিজ হয়ে গেছে। আপনারা বলবেন আর তো কটা দিন, 26-এ নির্বাচন, তাহলে এই বিধায়ক পদ খারিজ হয়ে কি হলো? হলো অনেক কিছু। এই যে তৃণমূলের অপরের বিধায়ককে ব্ল্যাকমেল করে নিয়ে আসা, কিনে নিয়ে আসা, বারিরান বিশ্বাস, বিজেপিরও কয়েকজন আছে, তাদের ওপর চাপ বাড়লো এবং একটা নজির তৈরি হলো। কি করেছেন? স্পিকার বিধানসভায় বসে বলেছেন যে না না, মুকুল রায় তো তৃণমূলে যোগ দেননি, উনি বিজেপিতেই আছেন। উনি বেড়াতে গেছিলেন ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, প্রণাম হেনা তেনা হলো, উত্তরীয় পরিয়ে দিলেন ভাইপো বাবু। সেগুলো কি ছিল? নাটক নাকি আমরা ভুল দেখেছিলাম? স্পিকারের সিদ্ধান্তও কিন্তু খারিজ হয়েছে, এটা মনে রাখতে হবে। বিধানসভার স্পিকার, তার উপরে কোনো কথা চলে না, কিন্তু তিনি মিথ্যাচারণ করেছেন। তিনি বলেছিলেন যে উনি তো বিজেপির দিকেই আসন ছিল বিধানসভায়, জাননি মুকুলবাবু বিশেষ জাননি। আপনারা আরো একটা বিষয় খেয়াল রাখুন যে মুকুল রায়কে পিএসসি কমিটি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। সাধারণভাবে এটা বিরোধী দলের কাউকে করা হয়, বিজেপির কাউকে। এবার স্পিকার বলেছেন উনি তো বিজেপির, তাই ওনাকে করা হয়েছে। পরে উনি ছেড়ে দেন, তারপরে আবার কিন্তু বিজেপির টিকিটে জেতা কৃষ্ণ কল্যাণীকে ওই দায়িত্ব দেওয়া হয়। অন্যায়ের পর অন্যায় হয়েছে, ফলে ভয় তৈরি হলো, কান্নার দিন এলো এবং নজির তৈরি হলো। সারা ভারতে কখনো কোনো রাজ্যে এইভাবে আদালতের নির্দেশে কোনো বিধায়ক পদ খারিজ হয়নি। কোথাও আদালতের সিদ্ধান্তে স্পিকারের সিদ্ধান্ত নাকচ হয়ে যায়নি। সুতরাং একটা নজির তৈরি হলো, বাংলায় নজির তৈরি হলো। আগামী দিনেও কিন্তু তৃণমূল ভয় পাবে। পিসি ভাইপোর কান্নার কিন্তু এখানেই শেষ নয়। ইতিমধ্যেই পুরো নিয়োগ দুর্নীতিতে ইডি জোর কদমে যে তদন্ত শুরু করেছে, তাতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, শ্রীভূমির পুজোর জন্য যিনি বিখ্যাত, সুজিত বসুর স্ত্রী, কন্যা, পুত্র, 3 জনকেই তলব করেছে ইডি। তাদের বলেছে যে তাদের ঋণ ইত্যাদি ব্যাংকের নথি সব কাগজপত্র নিয়ে দেখা করতে হবে।
তাদের রেস্তোরাঁ ইত্যাদি সব আছে, অনেক কিছু আছে সম্পত্তি, সেখানে রেড হয়েছিল, আগে তল্লাশি হয়েছিল। এরই মধ্যে ভাইপো বাবুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তাকে ভাইপো পদত্যাগ করতে বলেছিলেন, ভাইপোর নির্দেশ এখন হচ্ছে। এবার রবীন্দ্রনাথ ঘোষ সরাসরি এখন প্রকাশ্যে বলে দিয়েছেন, দিদি যদি বলেন আমি হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিতে পারি, আমি বিষ খেতে পারি, সব করতে পারি, কিন্তু আর কারো নির্দেশ মানবো না। এই যে আর কারো নির্দেশ, এটা তো ভাইপো বাবুকে চ্যালেঞ্জ করা। ভাইপো বাবু জেলা সভাপতিকে দিয়ে বলাচ্ছেন তোমরা পদত্যাগ করো, কিন্তু নিজের দলের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। মাথাভাঙার পুরপ্রধান লক্ষপতি প্রামাণিকও একইভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি হয়তো পদত্যাগ করে নেবেন, কিন্তু দলের মধ্যে এই যে তোমার কথা শুনবো না, এই বার্তাটা পৌঁছে দেওয়া শুরু হয়েছে। এসবের মধ্যে রাজ্যবাসীর জন্য একটা আতঙ্কের খবর একই সঙ্গে জানায় যে তৃণমূল অফিসের আলো নিভে যাওয়ার খবর। এই রাজ্যে কাজের সন্ধানে বা মানব পাচারের জন্য এসব অনুপ্রবেশ, এসব চেনা ছক নয়, বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে আল কায়েদার জঙ্গিদের, এমন প্রমাণ মিলে গেছে। এরপরে তারা অসম আর পশ্চিমবঙ্গ হয়ে ছড়িয়ে পড়ছেন গোটা দেশে, তৈরি করছে স্লিপার সেল, বিভিন্ন মাদ্রাসায় গড়ে উঠছে জিহাদি নেটওয়ার্ক, গোপন যৌতুকগৃহ। এটা যে হয়েছে, আমরা সেটা মুর্শিদাবাদে যখন জেহাদি সন্ত্রাস ছিল তখন বুঝেছিলাম, টের পেয়েছিলাম। এই প্রেক্ষাপটে ভারতের যে চিকেন নেক আছে শিলিগুড়ির কাছে, যেখানে একটুখানি গেলেই বাংলাদেশ, সেইখানে নিরাপত্তায় আশঙ্কা তৈরি হয়েছে আল কায়েদার এই নয়া মডিউল সেখানে তৈরি হচ্ছে বলে, এবং সেই মডিউল ভেঙে দিতে অলরেডি এনআইএ বাহিনী নেমে পড়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের নবগ্রাম, শিলিগুড়ির মাটিগাড়া, কোচবিহারের দিনহাটার মতো এলাকায় চলছে অভিযান। দিনহাটার নন্দিনা গ্রামে আরিফ হোসেন, নামটা মনে রাখুন, নন্দিনা গ্রামের আরিফ হোসেন নামে এক বাংলাদেশির খোঁজে যায় এনআইএ। তাকে পাওয়া যায়নি, তবে তার মোবাইলটা বাজেয়াপ্ত করা হয়েছে, খোঁজ চলছে। আবার ওই মুর্শিদাবাদেরই নবগ্রাম থানার নিমগ্রাম এলাকার মইদুল হাসানের বাড়িতে তল্লাশি করা হয়েছে, সেখানে অনেক ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ নথি, এসব উদ্ধার করা হয়েছে। এরা বাংলাদেশ থেকে জঙ্গিদের ভারতে নিয়ে আসা এবং অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে দিল্লিতে যে বিস্ফোরণ, নাশকতার ছক, তার পেছনেও এরা রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গিরা খুব সহজে পশ্চিমবঙ্গ এবং তারপর সেখান থেকে ট্রেন ধরে, বাস ধরে দিল্লি এবং দেশের অন্যত্র ছড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের সীমান্তে করিডোরে বিশেষভাবে নজর রাখার ব্যবস্থাও করেছে এনআইএ, এবং এনআইএ এর ওপরে রাজ্য সরকার কিছু করতে পারে না, এখানে আদালতের অনুমতি লাগে না। সুতরাং টিসি ভাইপোর ঘরে না আধার নামছে, হাতে হারিকেন। এই ভিডিও কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সতর্কও থাকবেন।